আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব শতকরা অধ্যায়টি। এই অধ্যায়ের উপরে বিভিন্ন চাকরির পরীক্ষায় যত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্নের উত্তর আজকে দেখব। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন সহ সব পরীক্ষার জন্যই এই লেকচারটি কাজে লাগবে। তা আসুন শুরু করা যাক। এখানে কয়েকটি প্রশ্ন নেওয়া হয়েছে, এরপরে আরও প্রশ্ন নেওয়া হবে। তা আসেন শুরু থেকে শুরু করি। প্রথমে দেখেন, প্রশ্ন শুরু করার আগে একটু বলি যে শতকরা অধ্যায় যেহেতু, শতকরা বলতে আসলে কি বোঝাচ্ছে? শতকরা বলতে মূলত 100 ভাগের কত ভাগ সেটি বোঝাচ্ছে। যেমন ধরেন, যদি হয় এরকম যে 1%, এই 1% বলতে কি বুঝি আমরা? 1% বলতে বুঝি এটা হলো 100 ভাগের 1 ভাগ, এটা আমরা বুঝি। আবার যদি হয় এরকম যে 100%, 100% বলতে কি বুঝি? 100% বলতে যে 100 100 ভাগের 100 ভাগে, 100% বলতে বুঝি 100 ভাগের 100 ভাগই সমান সমান কত হয়? 1 ভাগ। তাহলে বলা যেতে পারে যে এই পার্সেন্ট বা শতকরা বলতে বোঝাচ্ছে হলো 100 ভাগের কত ভাগ, সেটাই হিসাব নিকাশ করা হয়। তা আসেন আমরা পর্যায়ক্রমে দেখি শতকরা অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে বা হয়। প্রথমে দেখেন বলছি কি যে 5%, 125% ও এই যে এখানে আরেকটা আছে 13.4%কে ভগ্নাংশে প্রকাশ। তাহলে কোন একটা পার্সেন্ট যদি থাকে তার ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? তো প্রথম অংশটা নিচ্ছি। একের প্রথম অংশ কি আছে? 5%। 5%কে যদি আপনি ভগ্নাংশে প্রকাশ করতে চান তাহলে কি করবেন? 5 সংখ্যা মান, 5% যেহেতু 5%, তাহলে উপরে 5 নিচে হবে 100। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? একটু কাটাকাটি করি। 1/20, তার মানে হলো 5%, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 1/20 হয়। এরপরে আসেন পরের অংশ যদি দেন, এখানে আছে 125%, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করেন 125%। তাহলে 125%, এটাকে প্রকাশ করতে বলা হচ্ছে ভগ্নাংশে। ঠিক আগের মতো উপরে দিব 125 ডিভাইডেড বাই এই যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টের কারণে এই সংখ্যা মানে নিচে 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করে দিব। তাহলেই দেখেন হয়ে যাচ্ছে। এখানে 5/25 100, আর এখানে 4/25 4/25 100। তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ালো? 5/4। তার মানে হলো 125%, একে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 5/4 হয়। অনুরূপভাবে এখানে একটা সংখ্যা মান আছে, এই সংখ্যা মানটা 13.4%। এখন ওটা যদি প্রকাশ করতে চান তাহলে দেখেন সিস্টেম একই, 13.1/4%, এরকম আছে প্রশ্নটি। এখন এখানে 13 পরে আরো কিছু আছে, এটা বলতে বোঝাচ্ছে হলো 13 পূর্ণ আছে, এরপরে 4/1 ভাগ। এটা যদি প্রকাশ করতে চাই 13, এই যে আমরা কি করি এভাবে, যদি এটা বলে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ যদি থাকে এটাকে এই 13 তার সাথে যে 4/1 ভাগ আছে এটা কি করি? যোগ করতে হয়। তাহলে 1/4, আমি এটা পার্সেন্ট রেখে দিই। তারপরে কি আছে? 4/13, আমরা ওখানে যেটা পাচ্ছি যে এটা যদি ভগ্নাংশ প্রকাশ করতে চাই, হ্যাঁ 4/13 54, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 55, আর নিচে থাকবে 4, এত পার্সেন্ট। এখন এটা যদি আপনি পার্সেন্ট আছে, তা পার্সেন্টটা উঠানোর জন্য কি করি সাধারণত? পার্সেন্ট উঠানোর জন্য এর এই পার্সেন্ট উঠানোর জন্য 1/100 দেই। পার্সেন্ট মানে কি? 1/100, অথবা পার্সেন্ট মানে নিচে 100 ভাগ হয়। এখন এটা যদি একটু কাটাকাটি করেন তাহলে এভাবে হতে পারে। কাটাকাটি যদি করা হয় তাহলে এখানে আছে 100 আর এখানে 55, তাহলে প্রথমে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এরকম হচ্ছে 5×11=55 আর 5×20=100। এরপরে উপরে কি থাকলো? 11, আর নিচে থাকলো কত? নিচে থাকলো হলো 4×20=80। তার মানে ভগ্নাংশটা এভাবে প্রকাশ করতে পারি 11/80। তাহলে দেখেন এই যে 13.4%, এটাকে যদি প্রকাশ করা হয় 11/80, এভাবে ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে। তাহলে দেখলাম এই 1 নাম্বার প্রশ্নটা সমাধান যতগুলো চাচ্ছিল যে 5%, 125%, 13.4%, এগুলারে ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে, আমরা সবগুলোরই ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেখলাম। এরপর আরেকটা অংশ আছে,
একের আরেকটা পার্ট রয়েছে, বলছে কি 25%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমি বলে রাখি আপনাদের কিন্তু আমি একদম বেসিক থেকে শুরু করেছি, একদম বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের ম্যাথগুলি করব, শেষ পর্যন্ত থাকতে হবে। তা আসেন 25%কে দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাই, 25%, এখানে আছে কত 25%, এই পার্সেন্ট ঠিক আগের মধ্যে কাজ করব, উপরে দেন 25 আর এই পার্সেন্ট থাকার কারণে 100 দ্বারা ভাগ করে দেন। এখন এটা কাটাকাটি করলে কি হচ্ছে, এটা কাটাকাটি করলে হচ্ছে 25 দ্বারা যদি আপনি কাটতে যান, নিচে হচ্ছে কত 4, নিচে হচ্ছে 4, 4 25 100, তাহলে 1/4। এটাকে প্রকাশ করতে বলছে এখন কিভাবে, দশমিক, দশমিক আকারে প্রকাশ করতে বলা হচ্ছে। তো দশমিক আকারে যদি আপনি প্রকাশ করতে চান তাহলে কি করতে হবে, অবশ্য এই 1কে 4 দ্বারা ভাগ করে দেবেন, তখন কত হয়, এরকম একটা মান হয়, তখন মানটা হবে 0.25, 0.25 যে মানটা হয়, এটা কি আকারে প্রকাশ করলাম, এটা প্রকাশ করলাম হলো দশমিক, দশমিক আকারে প্রকাশ করলাম। দশমিক ভগ্নাংশে, ভগ্নাংশ কথাটা বাদ দিতে পারি এই অংশে, শুধু বলতে পারি 25%কে দশমিক, দশমিকে প্রকাশ, দশমিকে প্রকাশ করলে এই 25% এর দশমিক প্রকাশ হয় 0.25 আকারে। এরপরে আসেন এখন প্রশ্ন নাম্বার 2 আসবো। প্রশ্ন নাম্বার 2 দেখেন, প্রশ্ন নাম্বার 2 বলা হচ্ছে এখানে একটা অনুপাত দেওয়া আছে, এখানে একটা অনুপাত 3:4, আর একটা অনুপাত দিয়েছে 4:10, শতকরায় প্রকাশ করতে বলেছে 7:10। এই 7:10 কে শতকরায় প্রকাশ যদি করেন তাহলে 7:10, তাহলে ঠিক আগের মতোই 7, 10-এর 7 ভাগ এভাবে। আর যেহেতু 10 শতকরায় প্রকাশ করতে বলেছে, তার মানে এর সাথে দিয়ে দেন একটা 100%। শতকরায় প্রকাশের জন্য এভাবে সবসময় 100% দিতে হবে গুণ আকারে। এখন আসেন একটু কাটাকাটি করেন, তাহলে কত হচ্ছে, সমান সমান 7×10 70, তার মানে হলো যে 7:10 এটাকে শতকরায় প্রকাশ করলে হয় 70%। আমি যদি আরেকটা নেই অনুরূপ ভাবে 3:5, সেটা দেখতে কেমন হবে, ধরেন এরকম যে 3:5 এরকম একটা নেওয়া হলো, বলা হলো শতকরায় প্রকাশ করো, তাহলে ঠিক আগের মতোই 5/3 এভাবে লিখবো, 5/3 এর সাথে একটা 100% নিয়ে নেওয়া হলো। তাহলে এখন দেখেন একটু কাটাকাটি যদি করেন, 5×100 আর 5×100, আর তাহলে উপরে কত হলো 3×2=6, মানে 60%। তাহলে প্রকাশ হয়ে গেল 3:5কে শতকরায় প্রকাশ করলে হচ্ছে 60। তাহলে দেখেন কত সহজ, কত সহজেই এভাবে আমরা অনুপাত থেকে শতকরায় প্রকাশ করতে পারি। এরপর আসেন প্রশ্ন নাম্বার, এখন নেব প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3-এ বলছে কি 1/4% সমান কত। এই 4 নাম্বার বলছে 1/4% সমান কত। তো যেহেতু আছে কি 1/4, এটাকে প্রকাশ, এখানে পার্সেন্ট আকারে আছে, কিন্তু 1/4%, খুব ভালো করে খেয়াল করবেন, 1/4% আকারে আছে, সমান কত। আমরা কি জানি, এই পার্সেন্ট যদি দেওয়া থাকে, প্রথমত 1/4, এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হলো 1/100, পার্সেন্টের জন্য কি পার্সেন্ট মানে হলো 1/100। এই পার্সেন্ট থাকাও যা, অথবা 1% থাকাও তা, 1% সমান আমরা কি লিখছিলাম 1/100 এভাবে লিখেছিলাম। তাহলে এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে 1% আছে, তাহলে এই পার্সেন্টের জন্য 1/100 লেখা হলো, আর তার সামনে আছে 1/4। এখন কেমন হয়ে গেল, উপরে হলো 1 আর নিচে হলো 400, তার মানে হলো 1/400%। এটা হবে 1/400% না, পার্সেন্ট তো শেষ হয়ে গেছে, তার মানে 1/400, এটাই হবে 1/4% এর মান। তাহলে 1/4% সমান হলো 1/400। এটা কিন্তু অনেকেই ভুল করবে, এইভাবে চিন্তা করলে সঠিক হবে। আচ্ছা, তারপরে দেখেন পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4 বলছে কি 50 এর 10% সমান কত। 50 এর 10% সমান কত। তাহলে এই ক্ষেত্রে যদি চিন্তা করি, 50 এর মানে কি গুণ, 50 এর 10% সমান কত। তাহলে 50 এর মানে হলো গুণ, তাহলে 50 আগে দেই গুণন, তাহলে 50 এর 10% এটা সমান সমান কত তাই জানতে চেয়েছে। তাহলে 50 এর মানে গুণ, তাহলে 50 গুণ 10% সমান কত হয়। তাহলে এখানে যদি নিচে দেই, তাহলে 50 গুণন 10 আছে, এই 10 যেহেতু পার্সেন্ট, তাহলে 10/100 হবে। এখন একটি কাটাকাটি করেন, 0 0 0 0, তাহলে কত থাকলো, উপরে থাকলো 5, তার মানে হলো যে 50 এর 10% সমান হলো 5, অ্যান্সার হবে 5, হয়ে গেল। দেখেন কত সহজ। আপনাদেরকে কিন্তু অবশ্যই
শেষ পর্যন্ত লেকচারটা এনজয় করতে হবে, কারণ হলো আমরা এখানে কয়েকটা প্রশ্ন নিয়েছি মাত্র, এরপরে কিন্তু আরো বাকিগুলা নিব। তা আসেন পর্যায়ক্রমে করতে থাকি। তাহলে হয়ে গেল এই চার নাম্বারও, 3 4 দুটো হয়ে গেল। এখন দেখি 5 নাম্বার, প্রশ্ন নাম্বার 5। এখানে আছে দশমিক আকারে 15.6 এর 8% এবং 90 এর, মানে এখানে একটা প্রশ্ন, এখানে আর একটা প্রশ্ন আর কি, এখানে দুইটা আছে। তাহলে 15.6 এর 80% সমান কত সেটা আগে বের করব। 15 এর 80% সমান 80 না 8, 15.6 এর 8% সমান কত? এই জাতীয় ম্যাথ যদি করেন ঠিক আগের মতো কথা, যে 15 আগে হলো এর মানে কি গুণ, তার আগে আছে 15.6, তাহলে প্রথমে নিয়ে নেন যে 15.6 নেওয়া হলো, এর মানে গুণ 15.6 এর 8%, 8% মানে কি, এই যে 8% নেওয়া হলো। তাহলে 15.6 গুণন 8%, এই মানটা প্রথম জানতে যাচ্ছে। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা কিন্তু করব, স্বাভাবিক একদম স্বাভাবিক নিয়ম। কথা হলো যে আমরা শিখিয়েছি আগে যে দশমিক যদি থাকে, দশমিক পূর্ণ সংখ্যাকে কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করি সেটি আমরা কিন্তু আগে জানি। তাহলে এটা যদি আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে কি করব? এখানে আছে যে 15.6, যদি দশমিকটা বাদ দেই তাহলে কি হবে? 156। তাহলে আগে লিখি 156 ডিভাইডেড বাই, এখানে দশমিকের পরে সংখ্যা মান কয়টা আছে? দশমিকের পর সংখ্যা আছে একটি, তার মানে দশমিকের জন্য 1 দিব, দশমিকের জন্য 1 দিব, তারপরে সংখ্যা মান আছে কয়টা? একটা, তার জন্য একটা শূন্য দিব। তাহলে এটা এখন কিন্তু এই 15.6 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করে ফেললাম কাটাকাটির সুবিধার জন্য। ইনটু ইনটু 8%, 8% মানে কি 8/100। দেখেন এভাবে কিন্তু প্রথমে এই দশমিক পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে আনা যায়। আবারও বলছি, দেখেন এখানে আছে দশমিক যদি বাদ দিয়ে চিন্তা করেন, দশমিক বাদ দিয়ে যদি চিন্তা করেন তাহলে সংখ্যা মানটা কত আছে? 156। তাহলে আগে লেখেন 156 ডিভাইডেড বাই, দশমিক যেহেতু উঠিয়ে দিয়েছেন উপর থেকে, তাহলে দশমিকের জন্য 1, তারপরে একটা নাম্বার আছে তার জন্য একটা শূন্য, এর সাথে আছে 8%, 8% মানে কি 8/100। এখন কিন্তু কাটাকাটি যায়। ফাইনালি যে মানটা দেখবেন আপনারা হিসাব করে, এরকম একটা সংখ্যা মান থাকার কথা যে 156/125 এরকম একটা সংখ্যা মান পাবেন। দেখবেন আপনাদের হিসাবে আসলে এরকম আসে কিনা, যে 15.6 এর 8% সমান হবে 156/125, এরকম একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আসে। আচ্ছা, তারপরের অংশ দেখেন, ওই প্রশ্নেরই পরের অংশে কি বলছে? পরের অংশ বলছে যে 90 এর 2/3%, এই যেখানে আছে 90 এর 2/3% সমান কত? তা আসেন 90 প্রথম, তারপরে আছে কি গুণ, গুণ কত? 2/3%। তাহলে এখন আসেন 90 এর 2/3, এই যে আমরা জানি কি পার্সেন্ট থাকা মানে 1/100 আছে, তাহলে এর সাথে 1/100 দিব। এখন একটু কাটাকাটি করি, 0 0 কাটা, এরপর এখানে 5 2 10, তাহলে এখানে আর কি কাটা যায়? 3 3 9, তার মানে উপরে থাকছে 3 আর নিচে থাকছে 5, তার মানে হলো আমরা বলতে পারি যে 3/5 হবে, 3/5 হবে উত্তর। এই 90 এর 2/3% সমান হবে 3/5। তারপরে আসেন 6 নাম্বার, প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6 বলছে, প্রশ্ন নাম্বার 6 বলা হচ্ছে যে 4% এর 3% কত? এভাবে প্রশ্ন, 4% এর 3% কত? তাহলে এটা যদি করতে চান, 4 এর 3% সমান যদি আমরা জানতে চাই, তাহলে এটা কিন্তু একটি ব্যতিক্রম দেখতে পাচ্ছেন যে 4 এর 3% কত? তাহলে এটা আমি যদি করতে চাই প্রথমে কি করব? 4% আছে, ভালো, তো 4%, প্রথমে যদি 4%টা নেই, এই যে 4%, 4%, এর মানে কি গুণ, এর মানে হলো গুণ, এর 3%, 3% মানে হলো এই যে 3%, তাহলে দুইটা যা দেওয়া আছে 4% এর 3%, তার মানে 4 গুণন 4% গুণন 3%, তাই লাগে হলো 4% গুণন 3%। এভাবে প্রথম লিখে ফেলানো হলো। এখন আসেন স্বাভাবিক নিয়ম, এই পার্সেন্টের কারণে কি করতে হবে? নিচে 100, আবার এই 3 এই পার্সেন্টের কারণে নিচে 100। এখন দেখেন উপরে থাকবে সংখ্যা মানটা হয় উপরে হয় 12, 3 4 12, আর নিচে আছে হলো 0 0 0 এরকম, তাহলে 12/,
10,000, 12/10,000। এটা যদি একটু কাটাকাটি করে ছোট করেন তাহলে যেহেতু এই যে নিচে আছে শূন্য দিয়ে, একের পরে শূন্য আছে 4টা, আর এখানে আছে কত, উপরে আছে 12, তাহলে 12কে এই 10,000 দ্বারা যদি ভাগ করেন তাহলে কেমন হবে? শূন্য যেহেতু 4টা আছে, তাহলে আমার টোটাল হবে দশমিকের আগে একটা সংখ্যা মান, আর এর পরে হবে 4টা সংখ্যা মান। দশমিকের পরে হবে 4টা সংখ্যা মান। মনে রাখবেন, এই ধরনের ভাগ করার ক্ষেত্রে যদি দেখেন একের সাথে শূন্য যুক্ত আছে এরকম সংখ্যা মান, সেটা 10 হোক, 100 হোক, 1000 হোক, 10,000 হোক, আর উপরে কিছু একটা সংখ্যা মান আছে, তাহলে মনে করবেন যে একের পরে কতগুলো শূন্য আছে, অবশ্যই 4টা শূন্য আছে। তাহলে আপনার এখানে দশমিকের পরে 4টা ডিজিটের সংখ্যা মান হবে। 4টা ডিজিট, একটা, দুইটা, তিনটা, 4টা ডিজিট হবে। 1 2 3 4, এই দশমিকের পর 4টা ডিজিট হবে। এর মধ্যে উপরের সংখ্যা মান আছে কত, 12, তাহলে লাস্টের ডিজিট থেকে শুরু করবেন। 12 এর আগে দুইটা শূন্য দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাহলে কত হলো, 0.0012। এটি হবে 12-র 10,000 দ্বারা ভাগ। তাহলে দেখলাম 6 নাম্বারটা যে 4% এর 3% সমান হবে এই সংখ্যা মানটা। দেখেন আমরা কিন্তু সবকিছুই ধীরে ধীরে শিখছি। কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা ছোটখাটো, বা যে বিষয়গুলা আমরা কঠিনভাবে জানতাম সেটা কিন্তু এখন সহজভাবে জানতে সক্ষম হচ্ছি। আচ্ছা, আপনাদেরকে বলবো যারা ক্লাসটা এনজয় করছেন ক্লাসটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধু বান্ধবরাও ক্লাসটা দেখতে পারবে, উপকৃত হবে। আচ্ছা আসেন, এরপরে দেখি 7 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, 5 এর কত শতাংশ 7 হবে? দেখেন কত সুন্দর প্রশ্ন, 5 এর কত শতাংশ। তা 5 এর মানে কি, গুণ। 5 এর গুণ আমরা জানি কি, 5 এর মানে কি, গুণ। তাহলে 5 এর মানে 5 গুণন কত শতাংশ জানি না, ধরলাম x শতাংশ, কত হবে, 7 হবে। তাহলে প্রশ্নের ভাষাটা আমি লিখলাম, বলছিল 5 এর কত শতাংশ 7 হবে, আমি বললাম 5 এর x শতাংশ সমান 7 হবে। আবারও বলছি, বলছে 5 এর কত শতাংশ 7, আমি বলছি 5 এর x শতাংশ সমান 7। তাহলে এই প্রশ্নের ভাষাটা এখানে ইকুয়েশন আকারে লিখলাম মাত্র, এখন x এর মানটা বের করলে কাজ হয়ে যাবে। তাহলে এটা একটু লিখলে কেমন হয়, এই যে x% মানে কি, x/100 ইকুয়াল 7। এখন আসেন, এই 100 কি হবে, 7-এর সাথে গুণ হয়ে যাবে, আর গুণ, এই যে নিচের 100 ডান পাশের 7-এর সাথে গুণ হয়ে যাবে, আর এই 5 ভাগ হয়ে যাবে। তাহলে আবার যদি এখান থেকে একটু কাটাকাটি করি, এখানে হচ্ছে 5 আর এখানে কত কত হবে, 5 দুগুণ 10 শূন্য, তাহলে 20। তাহলে এখন বলতে পারি x সমান সমান এই যে 7-এর সাথে 20 যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে, x সমান সমান হবে 7 দুগুণ 14 শূন্য, অর্থাৎ 140। তাহলে পেয়ে গেলাম x এর যে মানটা, এখানে যে বলা হচ্ছিল x 5 এর কত শতাংশ 7 হবে, আমি বললাম যে 140%। 5 এর 140% সমান 7 হবে। এটা ছিল উত্তর 140। হ্যাঁ, উত্তরটা ছিল 140 যদি ঠিক বলে থাকি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে 5 দুগুণ 10 শূন্য, ঠিক আছে, 7 দ্বারা গুণ, হ্যাঁ যেটা করলাম আর কি, তাহলে ছিল 140। এরপরে আসেন প্রশ্ন নাম্বার 8। এটা একটা ব্যাংকের প্রশ্ন, বলছে কি হট পার্সেন্ট অফ 25 ইজ 0.20। এটার মানে হলো, এই যে একটা ভাষা দেখতে পাচ্ছেন যে অফ 25, এই যে অফ 25 মানে হলো 25 এর, ওই যে বাংলায় বলি যে এখানে বলছিলাম কি 5 এর, আর এখানে হলো 25 এর, 25 এর। তাহলে যদি তাই হয়, আমরা যদি সেটা ক্যালকুলেশন করতে চাই, যে ভাষাটা এরকম হয় যে 25 এর কত শতাংশ 0.25, 25 এর কত শতাংশ 0.25। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম সেভাবেই করব, যে 25 এর x% সমান হলো 0.20। তাহলে 25 এর x% সমান হলো 0.20। ঠিক আগের মতোই সমাধান করব, x% যেহেতু আছে একে 100 দ্বারা ভাগ করব পার্সেন্ট ওঠানোর জন্য, তারপর 0.20। এখন আসেন, এখন যদি আমি আর গুণ করতে চাই, আর গুণ করার আগে একটু ভাগ করে নেই উপরে নিচে, 4 25-এ 100। এখন 4 দ্বারা একে যদি আর গুণ করে দেওয়া হয় তাহলে x সমান সমান কত হচ্ছে, 4 দুগুণ 8 এত। তার মানে হলো বলতে পারি যে
এক্স এর মান হবে 8, অ্যাকচুয়ালি কি 8% আর কি, বলছিল কত শতাংশ, মানে 0.8 শতাংশ। তাহলে দেখলাম হট পার্সেন্ট অফ 25 ইজ 0.20, তাহলে এই যে 0.8%, 0.8% হবে উত্তর। এরপরে আসেন প্রশ্ন নাম্বার 9, বলছে যে 3/4 1/2 এর শতকরা কত। এখানে প্রশ্নটা যদি একটু বোঝা যায় তাহলে উত্তরটা সহজ হয়ে যায়। তাহলে দেখলাম কি 3/4 1/2 এর শতকরা কত। তাহলে প্রথমে 3/4, 3/4, 3/4 1/2 এর শতকরা কত, যে 1/2 এর, 1/2 এর কথাটা আছে। তাহলে আমরা ইতিপূর্বে যে দেখে আসছি এর কথাটা যদি থাকে তাহলে এর এর মানে কি গুণ, তাহলে কার কার গুণ 1/2 এর, তার মানে 1/2 এর মানে গুণ 1/2 এর শতকরা কত, মানে x% সমান হবে কত 3/4। আমি কথাটা আবারও বলছি, প্রশ্নটা এরকম যে 3/4 1/2 এর কত শতাংশ। তাহলে আমি বললাম যে 1/2 এর x% সমান 3/4। এই প্রশ্নের ভাষাটা যে 3/4 1/2 এর শতকরা কত, আমি বললাম যে 1/2 এর মানে গুণ 1/2 এর x% বা 1/2 এর x শতাংশ সমান হলো 3/4। এই কথাটা এভাবে লেখা যায়। এখন একটু যদি হিসাব করেন তাহলে হয়ে যাবে। তাহলে x% মানে কি, একে 100 দ্বারা ভাগ করব, ইনটু এই যে এখানে আছে কত হাফ থাকুক, ইকুয়াল 3/4। এখন একটু কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি হবে, কাটাকাটি তো এখানে যাবে না, আর গুণ করতে হবে। আর গুণ করে দেখেন যে এই আর গুণ করলে আমরা যেটা মানটা পেতে পারি, অথবা ডাইনে বামে নিচে নিচে কাটতে পারি, ডাইনে বামে নিচে বামে নিচে উপরে যদি কাটি তাহলে কি হবে, এখানে আছে হলো 3/4, এখানে আছে 3/4, আমি এক্স কে ফ্রি করে নিই, আগে এক্স কে ফ্রি করে নেই। এক্স কে যদি ফ্রি করতে চাই তাহলে কি হবে, 100টা উপরে চলে যাবে, 100টা নর্মালি উপরে চলে যাবে এই 3 এর সাথে, 3 গুণন 100, আরো আছে কি 2 আছে, কিন্তু উপরে আরো 2 যাবে, আর নিচে আছে কত 4, নিচে থাকবে 4, আর এখানে 1 ছিল, 1 এর সাথে 4 গুণ করলে 4ই হচ্ছে। এখন একটু কাটাকাটি করলে ছোট হয়ে যাবে, দেখবেন এখানে কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে 4 আছে, হ্যাঁ এখানে 4 দুগুণ কি বলে 2 দুগুণ 4, এখানে 5 দুগুণ 10, 0 50 কাটা হলো, এই দুই এই দুই কেটে দেওয়া হলো, আর এখানে কি থাকলো 3 50 150, তার মানে হলো এক্স এর মানটা হবে 150%, হ্যাঁ এক্স এর মানটা হবে 150% হয়ে গেল। এরপরে আসেন প্রশ্ন নাম্বার 10, এক্স ধনাত্মক হলে 25 আর হলো 5x এর শতকরা কত। দেখেন এটা প্রশ্নটা একটু দেখা যাচ্ছে যেন কেমন কেমন, আসলে কঠিন না, কিন্তু প্রশ্ন সহজই আছে। প্রশ্নটা যদিও একটু অন্যরকম থাকলেও প্রশ্ন সহজই আছে। তাহলে যেহেতু বলা হচ্ছে এক্স ধনাত্মক হলে 5x এর শতকরা কত, তার মানে এই যে আগে যেটা করলাম যে 1/2 এর শতকরা কত, আর এখন হলো কত 25 5x এর শতকরা কত, তাহলে 5x এর মানে কি গুণ, তাহলে 5x এর বলতে 100%, 5x এর বলতে এখানে বোঝাচ্ছে হলো, এখানে যদি এভাবে আমরা চিন্তা করি এর মানে গুণ, ঠিক আছে, যে 5x এর শতকরা কত, তার মানে 5x এর x%, অথবা এখানে বলতে পারি যে 100% সমান সমান হলো 25, এভাবে যদি চিন্তা করি। আর না হয় আমরা যদি আগেরটার মধ্যে চিন্তা করি তাহলে 5x এর এখানে p% দেওয়া হলো, p%, 5x এর p% সমান হবে 25, এটা যদি চিন্তা করেন তাহলে দেখেন তো এখন কি দাঁড়াচ্ছে, এখানে 5x আর p বাই কত 100 ইকুয়াল 25। এখন একটু আর গুণ করে দেন, তার যদি কাটতে চান একটু 5 5 এ 25 ডাইনে বামে কাটা হলো। এখন p সমান সমান কি দাঁড়াচ্ছে, এখানে p সমান সমান দাঁড়াচ্ছে হলো এই যে 5
5 এর সাথে 100 উপরে গুণ হয়ে যাচ্ছে, মানে 500, এই তো 500 তো, হ্যাঁ। আর এই যে এখানে এক্স আছে, কিন্তু এক্সটা নিচে চলে আসবে, এক্সটা নিচে চলে আসবে, তাহলে দেখতে কেমন দেখাচ্ছে? 500/x%, 500/x% হবে। এই যে এখানে সংখ্যা মান বলছিল যে এক্স ধনাত্মক হলে 25, 5x এর শতকরা কত, তাহলে আমি লিখলাম হলো 5x এর মানে গুণ এই যে 5x এর p% সমান হবে এই 25, 5x এর p% সমান 25, সেটা আমি পির মানটা জাস্ট বের করলাম। এই পি পার্সেন্ট থাকার কারণে আবার p/100 করা হয়েছিল, তাই পি এর মানটা ফ্রি করলাম, মানটা হলো কত? 500/x%, এতই হবে এর উত্তর। এরপর আসেন 11 নাম্বার, বলা হচ্ছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? দেখেন 48 সংখ্যাটি, হ্যাঁ, আমি কিন্তু একই ধরনের অঙ্ক বারবার করছি, দেখা যাচ্ছে কিছুটা ভিন্নতা নিয়ে। আচ্ছা, তাহলে 11 নাম্বারে বলা হচ্ছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে এইটা কিভাবে করব? এটা হলো, আমি বললাম যে কোন সংখ্যার 80% বলেছে, কোন সংখ্যার 80%, কোন সংখ্যার 80%, আমি বললাম এক্স সংখ্যার 80% সমান হলো 48। দেখেন প্রশ্নের ভাষাটা আমি জাস্ট লিখলাম মাত্র, আর কিছু করি নাই। এখানে বলছিল 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? আমি বললাম যে 48 সংখ্যাটি এক্স এর 80%, ঠিক আছে? 48 সংখ্যাটি এক্স এর 80%, প্রশ্নের ভাষাটা মাত্র। তাহলে এখন কি লেখা যায়? 80 মানে হলো 80/100 সমান 48। এখন যদি কাটাকাটি করে দেন, 0 0 0 0 কেটে দেওয়া হলো। আর আরো যদি একটু কাটতে চাই, যে এখানে আছে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আর এখানে এটা যদি কাটি 4 12 48, এখন আর গুণ করে দিলে এক্স এর যে মানটা পাওয়া যাচ্ছে, 5 এর সাথে 12 গুণ করে দিলে মানটা হয় 60, 5 12 60, 5 12 60, তার মানে হলো যে 60, যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এই যে 60 সংখ্যাটির 80%, 48 60 সংখ্যার 80%। তারপরে দেখেন প্রশ্ন নাম্বার 12, কোন সংখ্যার 12.75% সমান 153? তাহলে এখানে বলা হচ্ছে কোন সংখ্যার, আমি ধরলাম যে এক্স সংখ্যার, আমি এখানে করি উত্তরটা, যে এক্স সংখ্যার 12.75%, শতাংশ মানে কি? পার্সেন্ট। তাহলে ধরলাম যে এক্স সংখ্যার এই 12.75% সমান 153। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করেন, প্রথমে কত এক্স থাকছে, আবার এই লাইনটা এখানে করি, এক্স গুণন এই 12.75, এই 12.75% আছে, তাহলে ওটাকে যদি পার্সেন্ট উঠাতে চাই কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। এখন ভাগ করার ক্ষেত্রে আমি খেয়াল রাখি, দশমিকটা উঠাই দিয়ে ভগ্নাংশ আকারের সংখ্যাটা নেব। তাহলে এর নিচে যে 100 হবে এটা আমরা জানি, এর নিচে হবে 100। তো নিচে যদি 100 বসাই, নিচে যদি আমি 100 বসাই, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? 12.75 এর নিচে হবে 100, পার্সেন্টেজের জন্য 100 দেওয়া হলো, ইকুয়াল 53, 153। এখন একটা আর গুণ করে দেন, আর গুণ যদি করে দেওয়া হয়, আর গুণ করে দিলে আপনি দেখবেন যে মানটা পাচ্ছেন, এক্স এর যে মান ওটি হবে সেই সংখ্যাটি, এক্স এর মানটা হয় হলো 1200, দেখবেন এক্স এর মানটা হবে 1200, 1200 হয় কিনা জানাবেন, অবশ্য 1200 হওয়ার কথা। তাহলে কোন সংখ্যার এত শতাংশ সমান 153? তাহলে বলতে পারি যে 1200 সংখ্যার এই 12.75% সমান 153 হয়ে গেল। এরপরে আসে পরবর্তী প্রশ্ন 13 নম্বর, একটি সংখ্যার বলা হচ্ছে কি, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে একটি সংখ্যার 30% যদি 153 হয়, তবে সংখ্যাটির 150% সমান কত হবে? এরকম একটা প্রশ্ন। তাহলে এটা যদি আমি নর্মাল ওয়েতে করি, ঐকিক ফরম্যাটে যেটা করা হয়, বলা হচ্ছে যে একটি সংখ্যার 30% যদি 153 হয়, তাহলে ও কথাই লিখি যে 30%
30%, কোথায় লিখবো, এখানে লিখতে পারি, এখানে লিখি যে 30% সমান 153। তাহলে 1% সমান কত হবে? 153 ডিভাইডেড বাই 30। এরপরে আসেন, অতএব 150% সমান কত হবে? অতএব 150% সমান হবে, এই এখন উপরে গুণ হয়ে যাবে, 153 গুণন 150 ডিভাইডেড বাই নিচে আছে 30। এটা কাটাকাটি করে দেন, 3 5 15, 3 5 15। তাহলে 153 সাথে যদি 5 গুণ করে দেন, যে সংখ্যা মানটা পাবেন সেটা হতে পারে 675। সংখ্যা মানটা হয় 675। তার মানে হলো এর উত্তর হবে 675। যে বলা হচ্ছে একটি সংখ্যার 30% যদি 153 হয়, তাহলে এভাবেই লিখলাম যে 30% যদি 153, তাই লিখেছি আর কি, যে 30% সমান হলো 153। অথবা 1% সমান কত? অতএব এই যে 150% সমান কত? ওই কি এর মাধ্যমে হয়ে গেল 675। এরপরে দেখেন বলা হচ্ছে যে ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? দেখেন কত সহজ। কত হলো অনুপাত দিয়েছে, চাল, ধানের, তুষ এবং চালের অনুপাত দিয়েছে, বা চাল এবং তুষের অনুপাত দিয়েছে। কথা হলো যে এই চালটা কি স্বাভাবিকত বেশি হয়, আর এখানে অনুপাত উল্লেখ করেছে চাল তুষ, চাল তুষ। তার মানে চাল যদি থাকে 7 কেজি, সেখানে তুষ থাকবে, টোটাল যদি হয়, আমি আবারও বলছি বিষয়টা, যে এখানে 7 আর 3 যোগ করলে হচ্ছে কত? 10। তো 10 কেজি ধানে চাল থাকবে 7 কেজি, তুষ থাকবে 3 কেজি, সেই অনুপাতের কথা বলেছে। চাচ্ছে যে কি পরিমাণ চাল আছে, কি পরিমাণ শতকরা কি পরিমাণ চাল আছে। তাহলে শতকরা চালের পরিমাণ যদি পেতে চাই, শতকরা চাল যদি পেতে চান, তাহলে কি করতে হবে? উপরে চালের অনুপাতটা, চাল আছে কত? 7, উপরে আছে এই যে 7, চালের অনুপাতটা 7 ডিভাইডেড বাই এই 7 কয় কেজির মধ্যে বা কত অংশের মধ্যে, দুইটা মিলে কত? 10 না? 7 যোগ 3 মিলে হচ্ছে 10। তাহলে 10 অংশের মধ্যে 7 অংশ হলো চাল। এটা 100% যদি করতে চাই, বা পার্সেন্ট আকারে শতকরায় যদি প্রকাশ করতে চাই, যেহেতু বলছে শতকরা কত পার্সেন্ট চাল, তার জন্য এখানে দেওয়া হলো 100। এখন একটি হিসাব করেন, 0 0 থাকলে কত? 7 10 70, 70%। তার মানে হলো যে এই 7:3 অনুপাতে চাল এবং তুষ যদি থাকে, তাহলে চালের পরিমাণ আছে 70%। চালের পরিমাণ আছে 70%। অনুরূপ আর একটা নিচ্ছি, নিচেরটাই দেখেন অনেকটা মিল আছে। বলা হচ্ছে কি একটি বইয়ের পূর্ব ও বর্তমান মূল্যের অনুপাত 2:3, দাম কি পরিমাণ বেড়েছে? এখানে খেয়াল করে দেখেন যে কি পরিমাণ বেড়েছে, এটা যদি জানতে চাই, বেড়েছে দেখেন আগে ছিল কত? 2, পরে হয়েছে কত? 3। 2:3, তাহলে আগে যদি 2 থাকে, এখন হয়েছে 3, বেড়েছে কত? 3 থেকে 2 বাদ দিলে থাকছে 1, মানে 1 অনুপাত বেড়েছে। 3 থেকে 2 যদি বাদ দেওয়া হয়, তাহলে 1 বেড়েছে। যদি তাই হয়, আর আমি যদি জানতে চাই যে কি পরিমাণ দাম বেড়েছে, তাহলে দাম বেড়েছে হলো, উপরে হলো বেড়েছে কত অংশ? 1 অংশ বেড়েছে, 3 থেকে 2 বাদ দিলে 1 বেড়েছে। আর আগে ছিল কত, বা এই যে বেড়েছে, যে কত অংশ থেকে বেড়েছে? 2 অংশ থেকেই তো বেড়েছে। 2 ছিল, সেটা 3 হয়েছে, এই তো। তার মানে বেড়েছে 1, ছিল 2, গুণন 100%। আমি পার্সেন্ট আকারে যেহেতু প্রকাশ করতে চাচ্ছি, তাই আর কি 50। তাহলে হিসাব করলে দেখা যাবে 50%। তার মানে হলো যে 50% মূল্য বেড়েছে। এটা যদি আরেকবার বলে দেই, যে পূর্ব মূল্য বর্তমান মূল্য অনুপাত দেওয়া রয়েছে 2:3, 2:3, তাহলে এখান থেকে যদি চিন্তা করি যে বেড়ে হয়েছে 3, আগে ছিল 2, বাদ মাইনাস করলে কত হয়? 1। তার মানে 1 অনুপাত বেড়েছে। তাহলে বেড়েছে উপরে, নিচে হলো আগে ছিল কত? তাহলে 1/2, 2 ছিল, বেড়েছে 1 ইন্টু 100%। তাহলে এখান থেকে দেখলাম 50% মূল্য বেড়েছে। এরপরে আসেন পরেরটা,
কোনো ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3। অবশ্য 15-র সাথে 16-র অনেকটা মিল আছে, তবে একটু পার্থক্য বুঝে নিতে হবে যে মাসিক আয় ও ব্যয় কথাটা খেয়াল রাখেন, আয় এবং ব্যয়ের অনুপাত 4:3। এই 4:3 হলো আয় এবং ব্যয়ের অনুপাত। তাহলে যদি আগের মতোই চিন্তা করেন যে আয় এবং ব্যয়ের অনুপাত যেহেতু দেওয়া আছে, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি থাকবে? সঞ্চয় থাকবে। তাহলে আয় থেকে যদি ব্যয় বাদ দেন তাহলে থাকবে সঞ্চয়, সঞ্চয় থাকবে। এখন এখানে লিখে রাখি যে 4 হলো তার আয় আর 3 হলো তার ব্যয়, তাহলে সঞ্চয় কত? 1। সঞ্চয় হলো 1। তাহলে উপরে হবে কি? সঞ্চয় ডিভাইডেড বাই, বলছে কি তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ, তার মাসিক সঞ্চয়টা আয়ের কত শতাংশ। তাহলে উপরে হবে সঞ্চয়, উপরে হবে কতটুকু সে কি সঞ্চয় করছে, হ্যাঁ, আয় ও ব্যয়। আবার খেয়াল রাখেন যে কেউ যদি পার মান্থ 4 ইনকাম করে 3 ব্যয় করে, দেখেন 4,000 হতে পারে, 4 লাখ হতে পারে, 3,000 হতে পারে, লাখ হতে পারে, যাই হোক এটা অনুপাত মাত্র। তাহলে 4 যদি আয় করে 3 যদি ব্যয় করে, তার সঞ্চয় থাকে কত? 1 থাকে। তাহলে সঞ্চয় এখানে জানতেও চাওয়া হচ্ছে যে মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ। তাহলে সঞ্চয় ভাগ হলো আয়, আয় কত আছে তার? তার আয় আছে হলো 4। তাহলে সঞ্চয় বাই আয় গুণন 100%। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 4 25 100, তার মানে হলো 25%। তার সঞ্চয়টা হচ্ছে 25%, বা মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ? আমি বলবো 25%। তাহলে দেখেন যদি একটু ক্যালকুলেশন প্রশ্নটা বুঝে ফেলানো যায় তাহলে কিন্তু উত্তরটা একদমই ইজি। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্ন নাম্বার 17। প্রশ্ন নাম্বার 17 বলছে 180টি আমের মধ্যে 180টি আমের মধ্যে 9টি আম পচে গেলে শতকরা কতটি আম ভালো আছে। আবারও বলছি যে 180টি আমের মধ্যে 9টি আম পচে গেছে বা পচে গেল, তাহলে শতকরা কতটি আম ভালো আছে। তা আপনারাই বলেন যে 180টার মধ্যে যদি 9টা আম পচে যায়, ভালো আছে কয়টা? ভালো আছে হলো 171টা, ডিভাইডেড বাই আম ছিল কয়টা? আম ছিল 180টা। যেহেতু শতকরা কতটি আম ভালো আছে জানতে চাচ্ছে, তাই আর কি এর সাথে 100। তাহলে এখন দেখেন এখানে যে 171 আর এখানে তাহলে কত হয় হিসাব করলে? নিচে কিন্তু 180, নিচে 180। তার মানে আবারও বলছি যে 180টা থেকে যদি 9টা আম পচে যায় তাহলে বাকি থাকে কয়টা? ভালো থাকে কয়টা? 171টা ভালো থাকে। তাহলে যতগুলো ভালো থাকে ডিভাইডেড বাই আম ছিল যতগুলা ইনটু 100%। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করে যে একটা মান পাবেন, একটা মান পাওয়া যাবে, সেটাই হবে হলো আপনার ভালো থাকার পার্সেন্ট। কত পার্সেন্ট ভালো আছে হিসাব করলে দেখবেন 95%। 95% ভালো আছে। প্রশ্ন নম্বর 18 বলা হচ্ছে যে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি, সংখ্যাটি কত? দেখেন কত সহজে সমাধান করা যায়। তা যেহেতু বলছি কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে, এই কথাটা আমি একটু লিখি এভাবে যে 40% এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি হয় কি? সংখ্যাটি হয় ওই সংখ্যাটি, তার মানে এই দুইয়ের যোগফল হবে 100%। দেখেন আমি পরপর দুইটা সেম জিনিস দেখাবো, অনেকটা কাছাকাছি, তাহলে ক্লিয়ার হবেন। তা প্রথমে লিখলাম যে 40% এর সাথে 42 যোগ করলে, যে 40% এর সাথে 42 যোগ করলে তারপরে আছে যোগফল হয় ওই সংখ্যাটি, তার মানে এই দুইয়ের যোগফল হবে 100%। এখন দেখেন যে এই 40% যদি ওই পাশে 100%-এর সাথে বিয়োগ হয় তখন এই পাশে আছে 42, ওই পাশে বিয়োগ হয়ে কত হবে? 60%। এখন আসে একটু ঘুরায় দেই, এটা এই পাশে এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে 60% সমান কত? 42%। 60% সমান হলো এখন 42%। অতএব 100% সমান কত হবে? অতএব 100% সমান 42 গুণন 100 ডিভাইডেড বাই 60। এখন একটু কাটাকাটি করেন, 0 0 কেটে দেন, 0 0 কেটে দেন, 6 7 42, তাহলে 7 10 70। তার মানে হলো
সংখ্যাটার কথা বলা হচ্ছিল, সংখ্যাটা হবে 70। দেখেন কত সহজ। এরপরে দেখেন আমি কাছাকাছি একটা সমাধান নিচ্ছি। 19 নাম্বার দেখলে আরো বেশি ক্লিয়ার হবেন। বলা হচ্ছে 19 নম্বরে যে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, আসেন ওই কথাটা লিখি, 60% থেকে 60 বিয়োগ করলে, তাহলে 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। তার মানে 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। আগে কিন্তু বলেনি যে এত এর সাথে এত যোগ করলে সংখ্যাটি এত হয়, বলেনি। যেহেতু আগের বার বলেনি, বলছিল শুধু এই 40-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, তার জন্য আমি করেছিলাম যে দুইটা মিলে 100%। আর এখন যেহেতু বলে দিয়েছে যে এত এর সাথে এত বিয়োগ করলে এত হয়, তার জন্য লিখলাম এত এর সাথে এত বিয়োগ করলে এত হয়। আসেন তাহলে এখন এই যে 60% সমান, এই যে দেখতে পাচ্ছেন -60, ওই পাশে কি প্লাস হয়ে যাবে 60-এর সাথে, তখন 120 হয়ে যাবে। 120 হয়ে গেল। এখন অতএব 100% সমান কি, 100% সমান 120 গুণন 100 ডিভাইডেড বাই 60। তাহলে 0 0 কেটে দেন, 6 2 গুণ 12 0। তার মানে এখানে দাঁড়াচ্ছে কত, 20 আর 10 মানে 200। তার মানে সংখ্যাটা দাঁড়াচ্ছে 200। উত্তর হবে 200। যে বলছেন সংখ্যাটি কত, সংখ্যাটি হবে 200। এভাবে কিন্তু করতে পারেন, খুব ইজি। যা বলবে সেই ইকুয়েশনটা লিখে দিয়ে তারপরে সংখ্যা মানগুলিকে যোগ বিয়োগ করে তারপরে পার্সেন্টের সাথে কম্পেয়ার করে সর্বশেষ বলবেন 100%-এ কত, হয়ে যাবে। এরপরে আসেন প্রশ্ন নাম্বার 20। প্রশ্ন নাম্বার 20-এ আসবো। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% এবং প্রস্থ 20% বাড়ালে এর ক্ষেত্রফল কি পরিবর্তন হবে। দেখেন এটা কিন্তু একদম সহজ একটা পদ্ধতি আছে, সেটা হলো এরকম একটা সূত্র, a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100। এই ফর্মুলা দিয়ে আমি পরপর 3টা অঙ্ক করে ফেলবো। 20 নম্বরে আসেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 20%, প্রস্থ 20% বাড়ালে, অর্থাৎ দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ বেড়েছে, অর্থাৎ এ হলো দৈর্ঘ্য বি হলো প্রস্থ। তাই বেড়ে গেলে যোগ আকারে লিখতে হয়। তাহলে 20% 25, প্রথমটা কি বেড়েছে 25%, তারপরে প্রস্থ বেড়েছে 20%, প্লাস উপরে কি হয়, সরি হ্যাঁ প্লাস উপরে কি হবে, এই দুইয়ের গুণফল 25 গুণন 20 ডিভাইডেড বাই 100। এখন এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন এখানে যে গুণ হবে 25-এর সাথে 20 ডিভাইডেড বাই 100, আর এখানে আছে 25% যোগ 20%, তার মানে কি পুরো সবগুলো কি যোগ হয়ে যাচ্ছে, এটার সাথে যোগ এটা যোগ এটা হিসাব করে যা হয় পুরাটা দেখবেন মানটা হয় এরকম। আর সম্ভবত 50, আপনারা দেখবেন মানটা 50 হয় কিনা, 50 হয়। তার মানে হলো এই 20 নম্বরের উত্তর হবে 50। বলছিল যে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে, ক্ষেত্রফল 50 পরিবর্তন হবে। ঠিক আছে, ক্ষেত্রফল 50% পরিবর্তন হবে, 50% আর কি। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন 21 নাম্বার দেখব। 21 নাম্বার আমি কিন্তু সেম ফর্মুলা ইউজ করব, তা আমি রেখে দিলাম ফর্মুলাটা। বলা হচ্ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস। তাহলে দেখেন দৈর্ঘ্য 20% বেড়েছে মানে কি যোগ, তারপরে বি তে কি হয়েছে, প্রস্থ 10% কমে গেছে, তাহলে -10% যোগ উপরে এই দুইয়ের গুণফল। তাহলে প্রথমটা হলো 20% বা 20 গুণন পরেরটা হলো -10% বা 10 ডিভাইডেড বাই 100। এই যে 0 0 0 0 কেটে দেন, তাহলে দেখা যাচ্ছে এখানে তো 20 - 10 আর এই মাইনাস এখানে চলে আসছে, সংখ্যা মান হয় -2 2 থাকে। তাহলে দেখা যাচ্ছে -2 আর -10 মিলে হচ্ছে -12, আর সামনে আছে 20, তার মানে হলো 8
8 থাকছে, তার মানে 8%। এখানে বলা হচ্ছিল শতকরা কি পরিবর্তন হবে, 8% পরিবর্তন হবে। এরপরে দেখেন 22 নাম্বার, প্রশ্ন নাম্বার 22 কি বলছে, এটাও দেখেন আমি সেম ফর্মুলা ইউজ করব। প্রশ্ন নাম্বার 22 বলছে যে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। মনে রাখবেন যে বর্গক্ষেত্র যদি হয়, যে বর্গক্ষেত্রের কথা বলেছে, তা বর্গক্ষেত্রের এক বাহু বাড়ালে অপর বাহু বাড়বে, স্বাভাবিক ব্যাপার। যদি বর্গক্ষেত্র হয় যে এই ক্ষেত্রটার দুইটা বাহুই সমান, সেটাই তো বর্গক্ষেত্র। তা বর্গক্ষেত্রে এক বাহু বাড়ালে অপর বাহু বৃদ্ধি পায়। তাহলে যদি তাই হয়, এখানে 50% বৃদ্ধির কথা বলেছে, তাহলে এক বাহু 50% বেড়েছে মানে অপর বাহু 50% বেড়েছে। তাহলে 50 যোগ 50 যোগ 50 গুণন 50 ডিভাইডেড বাই 100। এখন একটু কাটাকাটি করে দেখেন, এখানে 5 5 25 আর এখানে 50 50 100, তার মানে এখানে দাঁড়ালো মানটা 125, 125%। তার মানে এখানে বৃদ্ধি পাবে 125%। তাহলে দেখলাম এতক্ষণ পর্যন্ত শতকরার উপরে যে ম্যাথগুলি, আমরা আরো কিছু ম্যাথ দেখব অবশ্য। তারপরে আসেন, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে। সহজ পদ্ধতি, ঠিক আগের মতোই কথা, ওই যে ফর্মুলাটা ছিল a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100, ওটাই। তাহলে দেখছি যে 20% কমে, এই যে 20% কমে, এটা হলো এ। এখন কথা হলো যে এর মানও 20% মাইনাস হবে, বির মানও 20% মাইনাস হবে, প্লাস -20 গুণন -20 ডিভাইডেড বাই 100। এটা যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে উপরে থাকলে কত, মাইনাস মাইনাসে প্লাস, আর আছে 2 × 4 মানে হচ্ছে -4, আর এখানে আছে -20 তাহলে ওখান থেকে আপনি কত পাইলেন, -20 মানে হলো -40, আর এখানে আছে 2 × 4, 2 × 4, আর এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে আছে মাইনাস, দুইটা মিলে -40%, আর ওখানে আছে +4, তার মানে হচ্ছে -36, হিসাব করলে -36। তার মানে হলো উত্তরটা হবে 36% কমবে, বৃত্তের ক্ষেত্রফল 36% কমবে। মনে রাখবেন মাইনাস মান আসলে সেটা কমে, প্রশ্নেও বলেছে কত পার্সেন্ট কমবে, দেখলাম 36% কমবে। এরপরে আসেন প্রশ্ন নাম্বার 20, বলা হচ্ছে যে কোনো ব্যক্তির বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। ফর্মুলা সেম থাকবে, একই, a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইডেড বাই 100, এর আগে যে ফর্মুলাগুলি ব্যবহার করা হয়েছে। তাহলে দেখেন আমি লিখি যে প্রথমে বলেছে 10% কমানোর পর, 10% কমানো মানে কি, এর মানে হবে -10%। তারপর বলছে যে 10% বাড়ানো হলে, তার মানে এবার হবে +10%, তারপর প্লাস a ইন্টু বি, এর মান 10 গুণন বির মান +10, তাহলে -10 আর +10, নিচে আছে 100, 0 0 কেটে দেন, তাহলে এখানে থেকে -1, আর এখানে কাটাকাটি, তার মানে হলো -1%, অর্থাৎ তার বেতনে -1% ক্ষতি হয়েছে। এই যে বলছে কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু ক্ষতি হলো, -1% ক্ষতি হলো। আচ্ছা, এরপরে আসেন প্রশ্ন নাম্বার 21, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিতে, খেয়াল করেন ভালো করে, কোনো পরীক্ষাতে পরীক্ষার্থীদের মধ্যে 70% গণিতে, 50% বাংলায় পাশ করে। যদি উভয় বিষয়ে 80% পাশ করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। দেখেন হিসাবটা রাখেন, গণিতে পাশ করেছে 70%, বাংলায় পাশ করেছে 50%, উভয় বিষয়ে পাশ করেছে 80%। এরপরে বলেছে যে শতকরা কত পার্সেন্ট ফেল করেছে, উভয় বিষয়ে শতকরা কত পার্সেন্ট ফেল করেছে। তাহলে এখানে আমরা যেভাবে করতে পারি সেটা হলো যে বলে দিলাম যে 70% কি আছে, ফর্মুলাটা এভাবে, আপনাদের মনে আছে কিনা, সেটের একটা ফর্মুলা, সেটা হলো a
আচ্ছা, সেটের ফর্মুলা এখানে দরকার নাই, সেটের ফর্মুলা এখানে দরকার নাই। তাহলে প্রথমে দেখছি গণিত, গণিতে পাশ করে কত 70%, তারপরে বাংলায় পাশ করে কত 50%, আর উভয় বিষয়ে পাশ করে কত পার্সেন্ট 80%, মাইনাস করে দেন। তাহলে এখানে কত হলো? একটা জিনিস খেয়াল করেন, ভেনচিত্রের মাধ্যমে অনেকেই সমাধান করে থাকেন। ভেনচিত্রটা কি? যেমন দেখেন, এই যেভাবে বলা হয় যে এটা একটা ভেনচিত্র নেওয়া হলো। তা যদি এটা হয় যে ম্যাথের, এটা যদি হয় বাংলার ঘর, তো এই যে পুরাটা কি, এই যে এটা হলো ম্যাথের জন্য ভেনচিত্র। তবে এই যে কমন স্পেস, এই অংশটা এই যে ম্যাথের মধ্যে এই অংশটুকু কি অতিরিক্ত। আবার দেখেন বাংলার মধ্যেও এই অংশটা কি অতিরিক্ত, এই অংশকে বলে কমন স্পেস। তাহলে কমন স্পেস বলতে উভয় বিষয়, বাংলা এবং ম্যাথ উভয় বিষয় রয়েছে এর মধ্যে। তাহলে উভয় বিষয় কত পার্সেন্ট আছে? 80%। আর ম্যাথে রয়েছে 70%, এটা হলো 70%, 70%। আর বাংলায় রয়েছে কত 50%। তা আমি যদি এভাবে করতে চাই যে শুধু ম্যাথে পাশ করেছে, শুধু বাংলায় পাশ করেছে এবং উভয় বিষয়ে পাশ করেছে, এটা আমরা কিভাবে চিন্তা করব? আগে চিন্তা করব যে শুধু ম্যাথে কত পার্সেন্ট পাশ করেছে। এখানে 70 থেকে 80 মাইনাস করতে হচ্ছে, আবার 50-এর মধ্য থেকেও 80 মাইনাস করতে হচ্ছে। 80 না তো, সরি 40, এটা 40%, এটা 40%, হ্যাঁ 40%। আচ্ছা, তাহলে আমি যদি ম্যাথ থেকে কমন স্পেস মাইনাস করতে চাই, আবার বাংলা থেকেও কমন স্পেস মাইনাস করে, দুইবার মাইনাস করা যাবে না, একবার মাইনাস করতে হবে, তাই আর কি। বাংলায় পাস, সরি গণিতে পাস যোগ বাংলায় পাস, আর উভয়ের মধ্যে যেটা নাকি উভয় বিষয়ে পাস করেছে, এই যে কমন স্পেস মাইনাস করে দেব, সেটা হলো 40%। তাহলে এটা হিসাব করলে কত পার্সেন্ট হবে? অবশ্য 80% হবে, 80%। এই যে 80% পেলেন, যে বলা হচ্ছিল যে উভয় বিষয় ফেল করেছে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, আর আপনি কি বের করলেন? উভয় বিষয়ে পাস। উভয় বিষয় বলতে এখানে উভয় বিষয় বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ উভয় বিষয়ে পাস। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব? যেহেতু আছে কি উভয় বিষয়ে, অথবা আবার যদি অন্যভাবে বলি যে বাংলায় আর না হয় এই কি বলে ম্যাথে, আর না হয় বাংলায়, আর না হয় দুইটাতেই, এরকম একটা অবস্থায় আছে। তো সেই সংখ্যাটা কত? 80। এখন এই যে 80টা বের করলাম, সেটা হলো পাশের ক্ষেত্রে। তাহলে ফেলের ক্ষেত্রে কি হবে? ছাত্র সংখ্যা যদি হয় 100, তাহলে 100% থেকে 80% বাদ দিলেই তো পাওয়া যাচ্ছে উভয় বিষয়ে ফেলের পরিমাণ। ফেলের পরিমাণ কত পেলাম? 20%। উভয় বিষয়ে পেলাম 20%। এরপরে আসেন পরের অঙ্কটায়। পরের অঙ্কটায় কি বলছে? কিছুটা মিল আছে, তার জন্য আপনারা আগেরটার সাথে একটু কম্পেয়ার করে নিতে পারবেন। বলছে যে একটি পরীক্ষায় 60% গণিতে, 70% ইংরেজিতে পাশ করে, ভালো কথা। উভয় বিষয়ে 15% ফেল করলে উভয় বিষয়ে পাশ করে কতজন? এটা আর কি এর মূল প্রশ্ন। আচ্ছা দেখেন তো, যেহেতু এখানে দেওয়া আছে কি উভয় বিষয়ে ফেলের সংখ্যাটা, উভয় বিষয়ে ফেলের সংখ্যাটা দেওয়া আছে 15%, আর এখানে দেখলাম যে গণিতে এবং ইংরেজিতে পাশের সংখ্যা আছে। আচ্ছা, এটা দ্বারা বোঝাচ্ছে কি 60% যদি গণিতে পাশ করে, তাহলে ফেল করে কয়জন? 100 থেকে 60 যদি বাদ দেওয়া যায় থাকে 40%, অর্থাৎ উভয় বিষয়ে কি বলে গণিতে পাশ করে 40%। অনুরূপভাবে এখানে আছে 70% ইংরেজিতে, এটা কি করে? পাশ করে। তাহলে ফেল করে কয়জন? 100 জন থেকে 70 মাইনাস করলে থাকে 30%। তার মানে হলো যে 40% গণিতে, 30% ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয় ফেল করে 15%। তাহলে এখন ওই আগের ফর্মুলাটা ফেলানো যায়, সহজ হবে। আগের ফর্মুলাটা ফেলানো এখন ইজি হবে। কিভাবে ফেলেছিলাম? যে গণিতে ফেল, আগে ছিল পাস, আর এখন করব ফেল। তাহলে গণিতে ফেল 40%, তারপরে ইংরেজিতে ফেল 30%, শুধু ফেল নাম্বার।
মাইনাস উভয় বিষয় ফেল 15%। তাহলে এখান থেকে আপনি যদি হিসাব করেন তাহলে কত পাবেন? 55%। এখানে পাবেন 55%। এখন কথা হলো যে 55% যেটা পেলেন সেটা কি উভয় বিষয়ে অ্যাভারেজ। এখন কথা হলো লাস্টে বলতেছে যে উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল যদি পেতে চাই আমরা কি বলে উভয় বিষয়ে, আচ্ছা সরি, উভয় বিষয়ে পাস। তাহলে আমরা কি করলাম? উভয় বিষয়ে বের করলাম, যেটা উভয় বিষয়ে পাস ফেল বের করেছি, কারণ এই যে এখানে গণিতের পাস ছিল সেখান থেকে ফেলের নাম্বার বের করে নিয়ে আসছি। ও ইংরেজিতে পাস ছিল সেখান থেকে ফেলের নাম্বার বের করেছি। এই যে ফেল উভয় বিষয়ে ফেল, এখান থেকে যেটা পেলাম 55%, এটা হলো ফেল। জানতে চাইতে পাস কত, তাহলে 100%-এর মধ্যে ফেল করছে হলো 55%। তাহলে এই 100% থেকে 55 যদি মাইনাস করে দেন, তাহলে 55 যদি মাইনাস করে দেন মানটা হবে 45। তার মানে হলো পাস করেছে 45%। পাস করেছে 45%। দেখেন সহজ। এরপর আসেন 23 নাম্বার। কোন পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে ফেল করে কতজন? দেখেন সিস্টেমটা কিন্তু অনেকটা আগের মতোই। এখন আসেন সিস্টেমটা কিভাবে ফেলবো। সিস্টেমটা হলো প্রথমত এই আগের মতো হিসাবটা করে নেই, তারপরে কথা 200-র সাথে কম্পেয়ার পরে করি। প্রথম কথা কি, যে যেহেতু দেওয়া আছে 70% বাংলায় আর 60% ইংরেজিতে, 40% উভয় বিষয়ে পাস, তাহলে এখানে শুধু বাংলা শুধু ইংলিশ উভয় বিষয় কি পাস আছে। তাহলে কম্পেয়ার করি, শুধু বাংলা প্লাস শুধু ইংরেজি মাইনাস উভয় বিষয়। তাহলে এখান থেকে হিসাব করলে কত পাই? 90%। এখান থেকে পাই 90%। এই 90% কি পাশের বিষয়, 90%টা হলো পাশের বিষয়। আচ্ছা আসেন, যেহেতু বলছে উভয় বিষয় ফেলের বিষয় জানতে যাচ্ছে, উভয় বিষয় ফেল করে, তা উভয় বিষয় ফেলের বিষয় যদি জানতে চান তাহলে কি করতে হবে? উভয় বিষয় পাশের ঘটনা পেয়েছেন 90%, তাহলে ফেল করে কত পার্সেন্ট? 100% থেকে 90% মাইনাস করে দেন 10%। তার মানে 10% কি উভয় বিষয় ফেল। মোটের উপরে কিন্তু 10% ফেল। এখন এই যে 10% ফেল, এখন একটা সংখ্যামান উল্লেখ করেছিল, সংখ্যামানটা কত? 200 জন পরীক্ষার্থী ছিল। 200 জন পরীক্ষার্থীর মধ্যে এখানে বলছে 10% ফেল। আচ্ছা বলেন তো 100 জনের মধ্যে ফেল করেছে 10 জন। এই যে 10% মানে কি 100 জনের মধ্যে 10 জন। তাহলে 100 জনের মধ্যে 10 জন যদি ফেল করে তাহলে 200 জনের মধ্যে কতজন ফেল করবে? 10 দুগুণ 20, 10 দুগুণ 20, অর্থাৎ এর 2 গুণ 10, 20% সরি 20 জন আর কি, 20% না 20 জন। যে বলছে যে উভয় বিষয়ে ফেল করে কতজন? 20 জন। তাহলে বুঝলাম যে প্রথমে বের করলাম উভয় বিষয়ে যে বাংলায় ছিল, কথাটা ছিল যে বাংলায় 70%, ইংরেজিতে 60%, আর হলো 40% উভয় বিষয়ে পাস করে, এই জিনিসগুলো ছিল। সেখান থেকে আমি মোটের উপরে পাশের সংখ্যাটা বের করেছি 90%। তাহলে 100 জনের মধ্যে 90 জন কি করে? পাস করে। তা ফেল করবে কয়জন? 90 মাইনাস করে যত হয় 100 থেকে 10%, এই 10%টা কি ফেল। 10% ফেল। তা সংখ্যা যেহেতু উল্লেখ করে দিয়েছিল 200 জনের মধ্যে উভয় বিষয়ে ফেল করে কতজন, তাহলে এখন কম্পেয়ার করব যে 100 জনের মধ্যে ফেল করে 10 জন, অর্থাৎ 200 জনের মধ্যে ফেল করবে কত? 20 জন। এই জন্য আর কি উত্তরটা হবে 20 জন। এরপর আসেন প্রশ্ন নাম্বার 24, সর্বশেষ ম্যাথ এই লেকচারের। বলা হচ্ছে কি, চিনির দাম 20% কমে গেল, চিনির ব্যবহার কি পরিমাণ বাড়ালে পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে? অর্থাৎ চিনির দাম যদি কমে যায় তাহলে ব্যবহারটা বাড়িয়ে দেওয়া হলো, আবার কখনো চিনির দাম যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ব্যবহারটা কমিয়ে দেওয়া হবে। মূল কথা মূল্যটা বা ব্যবহার টাকার পরিমাণটা সমান থাকবে, টাকার পরিমাণ অপরিবর্তিত থাকবে। যদি দাম কমে ব্যবহার বাড়িয়ে দেব, আর যদি দাম বেড়ে যায় ব্যবহার কমিয়ে দেব, কিন্তু যেই টাকা বরাদ্দ আছে ওই টাকার উপরে যা পাওয়া যায় তাই ব্যবহার করব। এইরকম যদি ম্যাথ দেখেন যে একবার বেড়েছে আবার দেখা যাচ্ছে
কি বলে যে কমেছে ব্যবহারের ক্ষেত্রে, এরকম ম্যাথ যদি থাকে তাহলে একটা ফর্মুলা ইউজ করবেন, সেটা হলো আমরা যেটা করি R/100 - R ইন্টু 100%। এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। আপনারা কিন্তু এতক্ষণ কোথায় আছেন ইঞ্জিনিয়ার, আপনারা কিন্তু এতক্ষণ পর্যন্ত সাথে থাকছেন মনিরুলস ম্যাথের সাথে। আপনারা এতক্ষণ আছেন মনিরুলস ম্যাথের সাথে। যারা ক্লাসটি এনজয় করেছেন আশা করি শেয়ার করবেন, তাহলে আপনাদের পরিচিত মহলেও ক্লাসটি উপভোগ করতে পারবে। আসেন এখানে কিভাবে, তাহলে দেখলাম এই যে আর বলতে কত পার্সেন্ট কমে গেল, অথবা আর বলতে কত পার্সেন্ট বেড়ে গেল। মনে রাখবেন যদি দেখেন যে কমে গেছে তাহলে এখানে মাইনাস দিবেন, আর যদি দেখা যায় যে বেড়ে গেছে তখন এখানে প্লাস দিবেন। আমার তো কমে গেছে তাই আর কি এখানে মাইনাস দেওয়া হলো। এখান থেকে উপরে আছে 20 আর নিচে আছে কত, উপরে আছে 20 নিচে আছে 80 আর এখানে 100%। 100% 0 0 কেটে দেন, আর এখানে 4 দুগুণ 8, 4 25 100, তার মানে হলো ফাইনালি 25%। আমরা অনেক সময় মুখস্থ করি যে 25% কমে গেলে উত্তর হবে 20% কমে গেলে উত্তর হয় 25%, আবার যদি 25% কমে যায় তাহলে উত্তর হয় 20%। আসলে মুখস্থ করবেন না কখনো, এভাবে আপনারা অঙ্কগুলি সমাধান করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।